মিস্টার উদ্দিসি, তোমাদের আমরা চিনে ফেলেছি। তোমরা হু আর ইউ, তোমরা কারা, হু আর দে, আমরা চিনে ফেলেছি। আমরা চিনে ফেলেছি যে জামশেদ জানোয়ার যে কি। জি। 24-এর আন্দোলনের সময় উদীচী ও ডিপ স্টেটের একটা অংশ ছিল বলে খুবই গুরুতর অভিযোগ আছে। কেঁচো খুঁড়তে সাপ যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে আগে ভাগে যদি স্বীকার করে নেওয়া যায় যে আমাদেরকে এরকম প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালটা আমরা মানিয়ে, তাহলে মোটামুটি নিজেদেরকে একটু সেফ লাইনে থাকা রাখ। এই প্ল্যান থেকে এই 26 অক্ষরের নাম যে ভদ্রলোকে, তিনি এই জায়গাটিতে এই স্বীকারোক্তিটি দিলেন। আমার ভাবির পোলারে যে না বলো, এটা ডিপ স্টেট ভুলে গেছে। ডিপ স্টেট বলতে আসলে কিছু না, এটা অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য একটা বলয়। ইউনুসের রেজিম তো শেষ, খালি চোখে, আপাতত চোখে, দৃশ্যের দৃশ্যের সীমানার মানে দৃষ্টি সীমানার মধ্যে যে ইউনুস সরকার নাই, এখন তারেক রহমানের সরকার। আসলে কি তাই? কারা দেশ চালাচ্ছে প্রসঙ্গটি আসছে সঙ্গত কারণে, কারণ আপনারা জানেন যে সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তিনি তিনি বলেছেন যে তাদেরকে নির্বাচনের আগে ডিপ স্টেটের যারা অংশ তাদেরকে অফার দিয়েছিল, তারা ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে কি করেনি, নাকি বাস্তবতায় তাদের এটি হতে হয়েছে, সেটি একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ডিপ স্টেট যে সক্রিয় সে তো আমরা বিভিন্ন সময় বলে আসছি, কিন্তু এই প্রথমবারের মতো উপদেষ্টা একজন, সাবেক উপদেষ্টা একজন স্বীকার করলেন যে ডিপ স্টেট তাদেরকে কি অফার দিয়েছে। তো তাকে জিজ্ঞাসাবাদ করলেই তো অনেক কিছু বেরিয়ে আসে, কিন্তু এই ডিপ স্টেট তো আর বায়বীয় কিছু নয়। ডিপ স্টেট মানে হচ্ছে সরকারের ভেতরে কিংবা সরকারের বাইরে থেকে একটা অদৃশ্য শক্তি, যেই শক্তিকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সবকিছুর কলকাঠি নাড়ে। সেই অদৃশ্য শক্তি বরাবরই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, এটি আমরা জানি। কিন্তু 5ই আগস্টের আগে পরে মিলিয়ে তারা যে সবচেয়ে শক্তিধর ছিল, সেটি বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি এখন বুঝতেই পারছে। কিন্তু ধারণা করা হয়েছিল নির্বাচনের পরে হয়তো তারা একটা তাদের প্রভাব একটু কমবে। মঞ্জুরুল হক, তাদের প্রভাব কি কমেছে, নাকি ওই অদৃশ্য শক্তি, ওই ডিপ স্টেট এখনো সব কলকাঠি নাড়ছে? এবং ওই ডিপ স্টেটের অংশ কারা? ধন্যবাদ। প্রথম ডিপ স্টেট বাংলাদেশে যাদের মুখ থেকে আসে সেটা আওয়ামী লীগ না, এবং আমাদের মতো যারা নিরপেক্ষ সংবাদপত্রর কাজ সংবাদকর্মী তারাও না, বুদ্ধিজীবীও না। এটি আসে হলো যে বুদ্ধিজীবী গোষ্ঠীটা 24-এর এনার্কির সময় বুদ্ধিভিত্তিক জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, সেই বুদ্ধিভিত্তিক জায়গা থেকে নেতৃত্ব দেওয়া গোষ্ঠীর একাধিক ব্যক্তির বিভিন্ন লেখা থেকে ডিপ স্টেট শব্দটি উঠে আসে। তারা সেই সময় ডিপ স্টেট বলে চিহ্নিত করতেন আওয়ামী লীগের নেতৃত্ব, যে আওয়ামী লীগের নেতারা আসলে দেশ চালায় না, দেশ চালায় ডিপ স্টেট। তো ডিপ স্টেট শব্দটা বাংলাদেশে ওরা প্রথম চালু করার পরে, এই 24-এর ঘটনার পরে, এনার্কির পরে, এটা এখন এমন অবস্থা হয়ে গেছে মোসাদের মতো আর কি। কেউ বানান করতে পারে না বাংলাদেশের, কেউ জানে না ওইটা কি জিনিস, কেউ কোনোদিন দেখে নাই, কিন্তু যে কোনো লোকরে মোসাদের দালাল বানাই দিয়ে খুব সহজ বাংলাদেশে। রয়ের এজেন্ট, মোসাদের দালাল, এই জিনিসগুলো খুব ইজিলি বানায় দেওয়া যায়, কিন্তু এগুলো কেউ প্রমাণও করতে পারে না, এবং এটার কোনো যুক্তিসঙ্গত এর পেছনে যুক্তিও হাজির করতে পারে না। তো সেই ডিপ স্টেটের ব্যক্তিরা যারা প্রকাশ্যে 29 মিলিয়ন ডলার হাতে পাওয়ার পরে, একটি জায়গা থেকে আরেকটি দেশ থেকে 21 মিলিয়ন ডলার হাতে পাওয়ার পরে বিভিন্ন ইয়ুথ প্রোগ্রাম কর্মসূচিগুলো হাতে নিয়েছে, যুব উন্নয়ন, যুব বিকাশ, আপনার যুবকদের দেশ পরিচালনা করার জন্য গড়ে তোলা, এই জিনিসগুলো তারা করেছে। কারণ সেই ডিপ স্টেটের দুইজন ব্যক্তি বাংলাদেশের প্রচার মাধ্যমের দুইটি সর্বোচ্চ পদে অলংকৃত ছিলেন, একজন এখন এখন পর্যন্ত একজন আছেন। তো কথা হলো যে ডিপ স্টেট, আমরা ক্লিয়ারলি বলেছি 2024-এর ঘটনাটা শুধুমাত্র জনগণের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলনের বিষয় ছিল না, এটা বিদ্রোহ ছিল না, এইটা কোনো আগের সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে জনবিক্ষোভ, এটাও ছিল না। এটা সাজানো গোছানো প্ল্যান ছিল ডিপ স্টেটের। সেই প্ল্যানটা বিভিন্ন স্তরের ব্যক্তিরা বাস্তবায়ন করেছে। যে ব্যক্তিরা বাস্তবায়ন করেছে
সেই ব্যক্তিদের এখন কারো কারো মনে হচ্ছে যে কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর শঙ্কা আছে। কেঁচো খুঁড়তে সাপ যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে আগে ভাগে যদি স্বীকার করে নেওয়া যায় যে আমাদেরকে এরকম প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালটা আমরা মানিনি, তাহলে মোটামুটি নিজেদেরকে একটু সেফ লাইনে থাকা রাখ। এই প্ল্যান থেকে এই 26 অক্ষরের নাম যে ভদ্রলোকের, তিনি এই জায়গাটিতে এই স্বীকারোক্তিকে দিলেন। এইটা এমন কোনো তিনি ভেরেন্ডার বাক্স খোলেন নাই, এমন কোনো প্যান্ডোরার বাক্স খোলেন নাই। এটা সবাই জানি। ডিপ স্টেট আসলে কোনো অস্তিত্ব নেই। ডিপ স্টেটটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা দেশ পরিচালনা করে, এদের পেছনকার যে কাবাল শক্তিটা, তারা যারা পরামর্শ দেয়, সলা পরামর্শ দেয়, নীতি নির্ধারণ করে দেয়, কোন জায়গায় তার ইন্টারেস্ট সেটা ঠিক করে দেয়, কোন দেশে সরকার ফেলতে হবে সেই প্ল্যানগুলো তারা বাতলে দেয়। এক্সিকিউশন করে কিন্তু ডিপ স্টেট না, এক্সিকিউশন করে সেই সব দেশের লোকজন। এই যে আমাদের 26 অক্ষরের নাম যারা, এর মতো লোকজন, বা আমাদের যে বুদ্ধিজীবী গুলো ছিল ফরাদ মাজার গঙের যে ওই বুদ্ধিজীবী মহল, এরা এক্সিকিউশন করে। আর ডাইরেক্ট এক্সিকিউশন করে রাজনৈতিক পার্টি, আমাদের এখানে জামাত, বিএনপি এবং হিজবুত তাহরির থেকে শুরু করে অন্যান্য দলগুলো। এখন মুশকিলটা হয়ে গেছে যে একে একে 111-এর কুশীলবদের প্রধান প্রধান দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অন্য মামলায়, অন্য বিষয়ে। কিন্তু এই গ্রেপ্তারের পরে আরেকটি অসমর্থিত সূত্র হচ্ছে যে বিগত সরকারের তথ্য উপদেষ্টা, তার নাকি বিদেশ গমন স্থগিত। এই যে এখন পর্যন্ত নিশ্চিত না এই খবরটি, যারা খবরটি প্রচার করেছিল তারা খবরটি আবার সরিয়ে ফেলেছে। তো এরকম একটা অবস্থায় আসিফ মাহমুদরা চিন্তা করতেই পারে যে আমাদের কৃতকর্ম যেগুলো ছিল, সেই কৃতকর্ম বিএনপির স্বার্থে হানি ঘটায়নি। তারপরেও যদি বিএনপি মনে করে যে এই জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে আমরা বিএনপিকে যত গালমন্দ করেছি, এখনো যে করে যাচ্ছি, এই জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে বা করার কারণে আমাদের সঙ্গে বিএনপি যদি টানাপোড়েনটা শুরু হয়, সেই টানাপোড়েনের শেষ পরিণতিটা হচ্ছে বিএনপি হয়তো আমাদেরকে 14 শিকে ভরে দিতে পারে। সেই জন্য আগাম তারা বলে নিল যে আমাদেরকে প্রপোজাল দেওয়া হয়েছিল, আমরা 5 বছর থাকেন, 29 সাল পর্যন্ত থাকেন, আমরা সেটা মানিনি। ও মানার কি? এবং ডিপ স্টেট তো এটা ঠিক করে দেবে না। ডিপ স্টেট তোমাকে ক্ষমতায় বসিয়েছে, তুমি এইবার ক্ষমতা কতটুকু প্রলং করতে পারো এটা তোমার হ্যাডমের উপর নির্ভর করে, তোমার শক্তির উপরে নির্ভর করে। তোমার শক্তি কুলায় নাই, তুমি 1.5 বছরের মাথায় তোমাকে নির্বাচন দিতে হয়েছে। তোমার তো চেষ্টা কম করো নাই। প্রফেসর ইউনূস সাহেব তো চেষ্টা কম করে নাই, নানাবিধ চেষ্টা করেছে, একাধিকবার চেষ্টা করেছে। চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়েছে, তখন উনি সবাইকে বাদ দিয়ে নিজের আখেরটাকে কনফার্ম করে নিয়েছেন লন্ডন বৈঠকের মাধ্যমে। এখন ডিপ স্টেটের এই গানটা আমাদেরকে শুনতে হবে আরো কিছুদিন। ওই আসিফ মাহমুদ বলার পর দেখবেন এরপরে আরো কয়েকজন বলা শুরু করছে, বলবে এরা যে আমাদেরকে এই বলা হয়েছিল, নির্দিষ্ট করে বলবে। কিন্তু আমরা দেশের বৃহত্তর স্বার্থে এইসব চিন্তা ভাবনা করে টোরে আমরা রাজি করিনি। মহান ব্যক্তি আমরা। জি। শেখ ফরিদ, ব্যাপারটা কি শুধুই এরকম, নাকি এর পেছনে আরো শুধু একদিকে হচ্ছে গিয়ে ভয় থেকে তারা স্বীকার করে নিচ্ছে এখন, বা সাফাই গাইছে যে তারা ডিপ স্টেট তাদেরকে অফার দিল, তারা প্রত্যাখ্যান করেছে, আর একদিকে ওই ডিপ স্টেট তাদের হাতছাড়া হয়ে গিয়ে এখন অন্য হাতে কিনা? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের বিজ্ঞ আলোচক মঞ্জুরুল হক স্যার এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে কারণগুলো বলে ফেলেছেন, এর সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই। সেটা হলো, আপনি যেগুলো বলছেন সেগুলোর সবগুলোই কারণ। আমরা তো দেখে আসি নাই, আমরা অনুমান করে বলতে পারি। আপনি যে 3টা প্রশ্ন করলেন, যে ডিপ স্টেট তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে, অথবা তারেক রহমানের উপরে প্রতিহিংসা, যেটা মঞ্জুর হক স্যার বললেন যে হয়তো নিজেকে একটু দায় মুক্ত করার স্পৃহা থেকে বলেছে। আরেকটার সাথে যুক্ত, সে হলো নাবালক তো আমার ভাবির পোলা না, এরা তো আমার ভাই না, ভাবিও বলে নাই, ভাবির পোলা, বয়স তো কম, ভুলে বলে ফেলেছে। মনে কর আমি একবার না একটা গরু চোরের সাথে, হাসবেন না আপা কিন্তু, আমি একবার এক গরু চোরের সাথে দেখা করছি। আমি বললাম যে কাকা, মানে কাকার আমরা বলি কাহা, আমি বলছি ও কাহা আমার একদিন নিয়ে যাবা, কই কই কামে, কই তুই কেমনে জানলি? আমি বললাম আমি কি জিজ্ঞেস করছি, তুমি কেমনে জানলা? পরে বললাম যে তুমি যে গরু চোর আমি জানি, আমি তোমার সাথে একদিন যাবো। তখন আমার যামু যাবো না যাম,
কয় তুই তো ভদ্রলোকের পোলাপান, তোর নিয়ে কিছু ধরা পড়াস। আমার চাচা তুমি যে শিয়া না, তোমার কি ধরতে তোমার সাথেই দাম। তখন বলে তোর নেওয়া যাবো না। আমি বলছি, কে? কই, তুই এলি নাবালক, গরু চোর হয় সাবালক, তোর নেওয়া যাবে না, তখন আমার বয়স কম। কারণ আমার কাছে আশ্চর্যের বিষয় ছিল, এত বড় একটা প্রাণী কিভাবে চুরি করে এটা আমি জানবো, জানতে চাই। কারণ ছোট জিনিস না তো যে আমি কোলে করে নিয়ে আসলাম, পকেটে নিয়ে আসলাম বা কাঁধে করে নিয়ে আসলাম, সেটা ছিল না। একটা গরু নিয়ে যা আমার কাছে, আমি যখন কলেজের ছাত্র, আমার কাছে মনে হয়েছিল যে গরু চোর হইলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান। আসলেই বুদ্ধিমান। সে আমাকে কি বলেছিল, দেখো তোর নেওয়া যাবো না, তুই নাবালক। তা আমার ভাবির পোলার যে নাবালক, এটা ডিপ স্টেট বলে গিয়েছিল। ডিপ স্টেট বলতে আসলে কি ছিল, এটা অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য একটা বলয়, যেটা শুরুতে বলছে তাকে যায় না ধরা, যায় না বলা, যায় না দেখা, যায় না ছোঁয়া। মানে অনেকটা বায়বীয় হইলেও স্পর্শ করা যেত, অনুভব করে। এটা বায়বীয় না, আরো কোনো সংজ্ঞা আমাদের পদার্থবিজ্ঞান এবং দর্শনের শব্দ যোগ করতে হবে, যা আমরা জানি না। যে ডিপ স্টেট আসলে কি, খালি শুনি কিন্তু দেখিলাম না তাহারে দুই নয়নে, স্বপ্নেও দেখি নাই। যাই হোক, তো এই ভাবির পোলারা আরেকটা কারণে বলেছে, সেটা হলো তারা নাবালক, তাই ভুলে বলে দিয়েছে। এইখানে একটা কাজ তারা করেছে। এই ব্যাপারে আমরা একটা জিনিস আলোচনা, মুরব্বীর আগে বলতো যে যত আকামি করস, একটা না একটা তো ভুল করেই যাবি, তোরা যে ধরতে পারবো। এরা ওই ভুলটা করে যাচ্ছে। আপনার সাক্ষীর দরকার না। আমাদের সবচেয়ে সুবিধা কি জানেন, এই কথাগুলো কিন্তু আপনি বলেছেন, আপনার মতো যারা ইউটিউবে ছিল তারা বলেছে, মঞ্জুরুল হক সাহেবেরা বলেছে, আমরাও বলেছি, অনেকেই বলেছে যে এর পিছনে কোনো শক্তি ছিল। এটা এদের কি মরদ আছে, যারা জীবনে ৩৬ দিনের সর্বোচ্চ, যাদের রাজনীতির বয়স, যাদের রাজনৈতিক মুসলমানি বা খতনা হয় নাই, তারা এই দেশের নেতৃত্ব নিয়ে নিল। এত সহজ, এত নালিয়া দেশের, যেখানে আমরা ঝানু ঝানু নেতাদের আসতে দেখলাম না, যেখানে আমরা মুজাহিদুল ইসলাম সেলিমকে ক্ষমতা আসতে দেখলাম না, এমপি হতে দেখলাম না, সাকি হয়ে গেল। দালমে কুস্তো কালা হায়, যে মাথাইল রেখে ওর মার কাছে মাথাইল, এটাই তো কেউ জানে না। সে লোকটা এমপি হয়ে গেল, ভিপি নূর প্রতিমন্ত্রী হয়ে গেল। দালমে কুস্তো কালা হায়। সেখানে প্রিন্স ভাই তো হইল না, সেখানে তারাও তো বামপন্থী। এমনকি চিঙ্কু বাম কাফিকেও তো দেখলাম না এমপি হইতে। তাদের সভাপতি সেক্রেটারি মিলে ১,০০০ ভোট হয় নাই। কিন্তু আমার ভাবির পোলা, যাদের কেউ চিনে না, জানে না, আবারও কথাটা রিপিট করছি, যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, তারা এমপি হয়ে গেল, উপদেষ্টা হয়ে গেল। আর কি দেশে অধ্যাপক ছিল না, আসিফ সারকে নিয়ে এসে তাকে বানাইতে হবে, রেজওয়ানা আপাকেই নিয়ে আসতে হবে, খরিদা আক্তারকেই নিতে হবে। অনেকে হয়তো বলবেন ফরিদাকে কেন খরিদা বলি, কারণ ডিপ স্টেট সবাইকে খরিদ করে নিয়েছিল, তাই আমরা তাকে ওটাকে স্ত্রীলিঙ্গ বানিয়েছি, জেন্ডার পরিণত করে খরিদা বলে দিয়েছি। তো এদের ডিপ স্টেট যে কাজ করেছে, বা বায়বীয় একটা শক্তি, বা আরো কোনো শব্দ যোগ করা যায়, এগুলো আমরা যখন বলতাম আমাদের গালি দিত, আমরা শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল, এমনকি মাঝে মাঝে আমেরিকার দালালও বলতো। হাস্যকর ব্যাপার। তো আমাদের বামপন্থীদের চোখ আবার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, মাকড়সার চোখের মতো, মাছির চোখের মতো, যারা সব দুনিয়ার টাওয়ারে ধরা পড়ে। সব জায়গায় এদের টাওয়ারে ধরা পড়লো, যে আমেরিকা গিয়ে ক্ষমতার পতন ঘটাইলো, রিজিম চেঞ্জ করলো। শুধু তাদের টাওয়ারটা বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট বন্ধ ছিল, কোনো বোধহয় যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত, তাই তারা এটা দেখতে পায় না। তারা এইখানে আহ, তাদের ভাষায় ১৫০০ বা ২,০০০ লোককে হত্যা করে শেখ হাসিনা হয়ে গেল ফ্যাসিস্ট। কালকে উদিসির ব্যানারে আমরা তা দেখলাম, সিংকু বামেরা ইয়া হিয়া খানের সাথে গোলাম আজমের পাশে জননেত্রী শেখ হাসিনার পোস্টার বানাইলো বিকৃতি করে। আচ্ছা, শেখ হাসিনার যদি ওই বিকৃতিটা তারা আলাদা জায়গায় করতো, আমি আপত্তি করতাম না, বলতাম এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখনই তারা গোলাম আজমের সাথে এবং ইয়াহিয়া খানের সাথে, হিটলারের সাথে ছবিটা টাঙিয়েছে, তখন আমার দুইখান কথা আছে। মিস্টার উদ্দিসি, তোমাদের আমরা চিনে ফেলেছি। তোমরা হু আর ইউ, তোমরা কারা, হু আর দে, আমরা চিনে ফেলেছি। আমরা চিনে ফেলেছি যে জামশেদ জানোয়ার যে কি। আপা শোনা যাচ্ছে না, আনমিউট আপা। 24-এর আন্দোলনের সময় উদীচী ও ডিপ স্টেটের একটা অংশ ছিল বলে খুবই গুরুতর অভিযোগ আছে। শুধু উদীচী নয়, এরকম যারা বাঙালি সংস্কৃতি চর্চার কেন্দ্র, তারা অনেকেই এর সঙ্গে যুক্ত ছিল, খুবই সক্রিয়ভাবে যুক্ত ছিল। কোনো সন্দেহ নাই। দৃক শহীদুল, তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গাজাতে যান, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যান না। আনু মোহাম্মদ, রেহনুমা আপারা সহ যারা বিপ্লবী প্রফেসর, যারা বাংলাদেশে বিপ্লবী আন্দোলন ছড়িয়ে দেন, তিনারা এক সময় আমার আদর্শিক গুরু ছিলেন। একটা সময় মানে 20-25 বছর আগে, যখন
ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে তারা আমাদের বিরাট বড়, যাদের বই আমি নিজে নিয়ে নিয়ে যাইতাম বিক্রি করতে, মানুষকে বলতাম ওনারা আমাদের সেরা বুদ্ধিজীবী। আর দুর্ভাগ্যের বিষয় যে এই কমরেড, তার নাম দিয়েছি আমি কমরেড আনুবিহারী, কারণ হচ্ছে যে তিনি আবার আমাদের আমাদের সৌভাগ্য হোক দুর্ভাগ্য, তিনি আমাদের সরিষাবাড়ির, মানে আমাদের এলাকার। তিনি যে আমাদের সরিষাবাড়ি এটা মানুষ জানে না, আমি বরং বলতাম ভাই উনি তো আমাদের সরিষাবাড়ি, বুঝতে পারছেন? আবার তিনি পরিচয় দেন না সরিষাবাড়ি, বাই চান্স জামালপুর সরিষাবাড়ি পরিচয় দিলে যদি ইজ্জত চলে যায়, আমি আবার উল্টা, আমি আবার পরিচয় দিই যে আমার বাড়ি সরিষাবাড়ি এবং জামালপুর। যাই হোক, আমার উল্টা হয়েছে, আমার ইজ্জত বেড়েছে, কমে নাই। তো এই আনু মোহাম্মদেরা, এরা এত বড় বিপ্লবী, এত বড় বড় বিপ্লব করতে দেখলাম, এখন আর তাদের বলতে শুনলাম না যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে। তারা 1500 থেকে 2000 তাদের ভাষায়, শেখ হাসিনা তাদের হত্যা করে, তাদের ভাষায়, আমার ভাষায় না, আপনার ভাষায় না, 2000 বা 1500 হত্যা করছে। তার মধ্যে আবার 450 ফেরত আসছে জিন্দা শহীদেরা। এরা কেউ কবরে আযাব থেকে সহ্য করতে না পারে চলে আসছে, কেউ বেহেশতের হুরিদের অত্যাচারে যে 72টা কেন, এত কেন, এই জন্য চলে আসছে, কেউ বা মনে করছে এত কম কেন, তাই চলে আসছে। এরা জিন্দা শহীদ হয়ে গেছে। জি শেখ হাসিনা, এক মিনিট প্লিজ, সেই শেখ হাসিনা তাদের দৃষ্টিতে ফ্যাসিস্ট, কিন্তু আলট্রা ফ্যাসিস্ট 80,000 খুন করা খোমেনি তাদের কাছে বিপ্লবী নেতা। এটাই হচ্ছে আমাদের সমস্যা। একদম 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 ঠিক, একদম ঠিক যে ইরানে খোমেনি যে কত বড় একটা ফ্যাসিস্ট সরকার, এটা কষাই তেহরানের কষাই। জি। যাই হোক, আমি আমাদের দেশে প্রসঙ্গে ফিরি, মঞ্জুরুল হক। তো ধরেন ইউনূসের রেজিম তো শেষ, খালি চোখে, আপাতত চোখে, দৃশ্যের দৃশ্যের সীমানার মানে দৃষ্টি সীমানার মধ্যে যে ইউনূস সরকার নাই, এখন তারেক রহমানের সরকার। আসলে কি তাই? অন্তরালে থেকে তারেক রহমান সরকারকে কারা চালাচ্ছে? এই ওই ডিপ স্টেট, এই যে ধরেন ইউনূস গং বলেন, তারাই এখনো এই সরকার চালাচ্ছে এবং এর মধ্যে আরো নতুন নতুন যাদের নাম শুনতে পাচ্ছি, এ তো মানে বিস্ময়ে চোখ বড় না, চোখ বিস্ময়ে চোখ বিস্ফোরিত হয়ে বাইরে বেরিয়ে আসার মতো। হ্যাঁ, এটা আমার অন্তত বিস্ময়ে চোখ বিস্ফোরিত হওয়ার মতন কোনো ঘটনা নেই, কারণ আমি নিশ্চিত ছিলাম যে ব্যাপারে, এবং এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছি এই বিষয়গুলো, যে ইউনূস সাহেব তখনই ক্ষমতা ছাড়বেন বা ইউনূস সাহেবকে তখনই এখানে রিপ্লেস করা হবে অন্য যে কোনো একজনকে দিয়ে। হতে পারে সেটা তারেক রহমান, হতে পারে সেটা জামাতের আমির, হতে পারে সেটা হিজবুতের আমির, হতে পারে সেটা মুজাহিদুল ইসলাম সেলিম, যে কেউ। ইউনূস সাহেবকে রিপ্লেসমেন্ট যিনি হবেন তাকে কতগুলো শর্ত পালন করতে হবে, তাকে কতগুলো দস্তখত দেওয়া লাগবে, যে দস্তখতগুলো ডিপ স্টেটের মতোই অদৃশ্য, দেখা যাবে না, নন ডিসক্লোজার। সেই দস্তখতের আপনি নমুনা টের পাবেন, মানে আপনি দস্তখত যে দিয়েছে সেটার কিছু কিছু অনুঘটক আপনি টের পাবেন, কিন্তু কোন কোন জায়গায় কি কি পয়েন্ট আপনি বলতে পারবেন না, আমরা বলতে পারি।